আসসালামু আলাইকুম। সম্মানিত সিনিয়র, আমার সহপাঠী, আমার জুনিয়র এবং শিক্ষকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি এসেছি একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে কোমর ব্যথা। তার আগে আমি আমার একটু পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স থেকে 2016 সালে বিএসসিপিটি কমপ্লিট করি, ইন্টার্নি সহ 2017 সালে কমপ্লিট করি বিপিডিটা। এরপরে 2 থেকে আড়াই বছর গুলশানের একটা স্বনামধন্য ফিজিওথেরাপি সেন্টারে জব করি। তারপর 2 থেকে আড়াই বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমার মনে হলো আমি যেই জিনিসগুলো শিখেছি সেগুলো আমি শিখাই বা কাউকে শিখাই, সেই ইন্টারেস্ট থেকেই টিচিং লাইনে আসা। তো এরপরে আমি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সে জয়েন করেছিলাম, ওখানে 6 মাসের মতো কাজ করেছিলাম। তারপরে আমি একটা নতুন কলেজ, যেটা আপনারা জানেন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, সেখানে আমি জয়েন করি এবং এখন পর্যন্ত সেখানে কর্মরত আছি, সেখানে লেকচারার হিসেবে কর্মরত আছি আর কি। তো আজকে যেই টপিক নিয়ে আসলে আসা, সেটা হচ্ছে লো ব্যাক পেইন। সেটা আপনারা হয়তো শিডিউলে দেখেছেন এর আগেও। তো আসলে আমি আলোচনা করতে আসছি জাস্ট আমি যা শিখেছি, আমার অল্প পরিসরে অল্প অভিজ্ঞতা থেকে যতটুকু শিখেছি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। এখানে কিছু ল্যাকিংসও থাকতে পারে বা আপনারাও হয়তো এর থেকে অনেক কিছু বেশিও জানেন, সেগুলোও শেয়ার করবেন, আমিও শেয়ার করব, আপনারাও শেয়ার করবেন। আপনাদের থেকেও আমি শিখব, আর আমার এখান থেকে হয়তো যদি পারেন হয়তো নতুন কিছু জানতেও পারেন বা নাও জানতে পারেন, হয়তো বা আগে থেকে জানেনও আপনারা। তো আমি তাহলে আমরা আজকে একটু চলে যাই, আমাদের যে টপিক সেটাতে একটু চলে যাই। তো তো কোমর ব্যথা আপনারা সবাই জানেন, এখানে যেহেতু সবাই ফিজিও, আপনারা অলরেডি জানেন আসলে কোমর ব্যথা কী। কোমর ব্যথা আসলে কথায় বলতে গেলে 2 ধরনের গাইডলাইন্স আছে। একজনে কেউ বলে যে নাম্বার 1 থেকে নাম্বার 5, অর্থাৎ L1 থেকে L5 এর মধ্যে যদি এরিয়ার মধ্যে যদি কোনো পেইন হয় সেটাকে বলা হয় কোমর ব্যথা। আবার ইউরোপিয়ান একটা গাইডলাইন বলছে L1 থেকে একদম আমাদের গ্লুটিয়াল ফোল্ড, অর্থাৎ যেখানে আমাদের নিতম্ব শেষ হয়, হ্যামস্ট্রিং অরিজিন শুরু হয়, সেখানে একটা আমাদের গ্লুটিয়াল ফোল্ড আছে, একটা ক্রিজের মতো আছে। তো কেউ বলে সেখান পর্যন্ত L1 থেকে একদম গ্লুটিয়াল ফোল্ড পর্যন্ত, অর্থাৎ নিতম্ব নিচ পর্যন্ত এই এরিয়ার মধ্যে যদি পেইন হয় সেটাকে বলা হয় কোমর ব্যথা বলা হয়। এটা হচ্ছে ইউরোপিয়ান গাইডলাইনে বলছে আর কি। এখন আমরা একটা প্রিভালেন্স দেখব, প্রিভালেন্স অর্থাৎ কোমর ব্যথা কত শতাংশ মানুষের হয় সেটা আমরা একটু দেখব। আর গবেষণায় দেখা গেছে 60 থেকে 80% মানুষের মধ্যে তাদের জীবনের কোনো না কোনো সময় তারা কোমর ব্যথায় ভুগে থাকে, 60 থেকে 80%। এটা এর মধ্যে এজ রেশিও আছে একটা, বলা হচ্ছে যারা 40 থেকে 80 বছর বয়স্ক মানুষ তাদের মধ্যে ব্যাক পেইনটা বেশি হয়। এছাড়া 40-এর নিচে যারা আছে তাদের মধ্যে ব্যাক পেইনটা হয় 12 থেকে 33%, এরকম একটা পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি। এরপরে বলছে জেন্ডার রেশিও আছে, ফিমেলদের হয় না মেলদের বেশি হয়, সেটারও একটা পরিসংখ্যান আছে। তো কোনো জায়গায় গবেষণায় বলছে যে ইকুয়াল হয়, মেল ফিমেল সমানভাবে এফেক্টেড হয়। আবার কোথাও বলছে ফিমেলরা 40-এর পরের ফিমেলদের মধ্যে একটু পুরুষের তুলনায় বেশি, যেহেতু তাদের পোস্ট মেনোপজালের কারণে অনেক সময় হরমোনাল চেঞ্জ হয়, তারপরে বোন মিনারেল ডেন্সিটিগুলো কমে যায়, এই কারণেও কেউ বলেছে যে ফিমেলদের একটু স্লাইটলি বেশি হয়, অনেক বেশি না। আচ্ছা, এরপর রিকারেন্স রেট বলা হচ্ছে কোমর ব্যথা যারা ট্রিটমেন্ট নিয়েছে, একবার হয়েছিল, পরবর্তীতে তাদের যে হওয়ার রেটটা অর্থাৎ রিকারেন্স রেট সেটা হচ্ছে 25 থেকে 80%। তো আমরা যদি এটাকে যোগ করি 25 এবং 80, তারপরে আমরা একটা মিন বা অ্যাভারেজ পাবো, সেটা হচ্ছে 50%। অর্থাৎ
50% রোগীর কোমর ব্যথা আবার ব্যাক করে, আবার আসে। এরপর ডিসেবিলিটি রেট বলা হচ্ছে 10 থেকে 15% রোগী তারা এই কোমর ব্যথার কারণে একদম অচল হয়ে যায়, তাদের যে মোটর ডেফিসিয়েন্সি হয়ে তারা দেখা যায় যে হাঁটা চলাও করতে পারে না, অক্ষম হয়ে যায়, এটা ডিসেবিলিটি হয়ে যায় 10 থেকে 15% মানুষ। এক্সপেন্ডিচার বলা হচ্ছে মানুষ যত ধরনের চিকিৎসা খাতে যত টাকা ব্যয় করে তার মধ্যে দেখা যায় 80% কস্ট বলা হচ্ছে ক্রনিক ব্যাক পেনের পিছনে মানুষ ব্যয় করে ফেলে। যত ধরনের মানুষ চিকিৎসায় নেয় জীবনে তার মধ্যে বিরাট একটা অংশ দখল করে আছে এই কোমর ব্যথার চিকিৎসার ব্যয়টা, অর্থাৎ 80% কস্ট এই কোমর ব্যথার পিছনে মানুষের চলে যায়। আচ্ছা, এরপর আমরা দেখব নিউরোলজিক্যাল ডেফিসিট বলা হচ্ছে 5-10% মানুষের মধ্যে দেখা যায় নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, চলে আসে এই ব্যাক পেনের কারণে, অর্থাৎ ওই যে প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারে না, বা মোটর উইক হয়ে যায়, সেন্সরি উইক হয়ে যায়, তারপর বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে যায়, এটা হচ্ছে 5-10%। এরপরে বলা হচ্ছে যে আমরা যে একটা পরিসংখ্যান দেখলাম 60 থেকে 80% মানুষের ব্যাক পেইন হয়, এই 60 থেকে 80%-এর মধ্যে আবার 90%-এর বলছে এখানে যে ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট হয়, অর্থাৎ তাদের প্রলাপস ডিস্কের কারণে ব্যাক পেইন হয়। এই যে আমরা একটা জরিপ দেখলাম যেখানে বলছে 60 থেকে 80% মানুষের কোমর ব্যথা হয়, সেই 60 থেকে 80%-এর মধ্যে আবার বলছে 90% মানুষের মধ্যে ডিস্ক প্রলাপসের কারণে ব্যাক পেইনটা হয়। আচ্ছা, প্রগনোসিস এটা কত ভালো হয় কি না, এটার পরিণতি কি, এখানে গবেষণায় বলছে ব্যাক পেইন 40 থেকে 90%, আমরা যদি দুইটাকে যোগ করে 130 ধরি সেক্ষেত্রে বলা হচ্ছে 65%, অর্থাৎ 70% ক্ষেত্রে ব্যাক পেইন ভালো হয়ে যায়, কমপ্লিট রিকভারি হয়ে যায় যদি ভালো ফিজিওথেরাপি নেওয়া হয়, ভালোভাবে আমরা চিকিৎসা দিতে পারি, ফিজিওথেরাপিতে দিতে পারি, রোগীও সেটা ভালোভাবে মেনটেন করে চলে, তাহলে 65% মানুষের ব্যাক পেইন কমপ্লিটলি রিকভার হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আরেকটা জরিপ দেখব, আরেকটা গবেষণায় বলছে যে ফিমেলদের মধ্যে 70% ফিমেলদের মধ্যে প্রেগনেন্সির আগে এবং পরে ব্যাক পেইন হয়ে থাকে। আচ্ছা, তো এই ছিল আমাদের ব্যাক পেইন সম্বন্ধে একটা মোটামুটি কি বলবো গবেষণার যে একটা ফাইন্ডিংস সেটা আমরা দেখলাম। এখন কথা হচ্ছে ব্যাক পেইন হলে আমরা কিভাবে অ্যাসেস করব। অ্যাসেসমেন্ট আমি হালকা আকারে যাব, কারণ আমি সব কিছু চাচ্ছি যে সব কিছু একটু একটু করে কাভার করে যায়, ম্যানিপুলেশন, ট্রাকশন থেকে শুরু করে এক্সারসাইজ, আমি চাচ্ছি সবগুলো একটু একটু করে কাভার করে দেই, এই কারণে আমি ডিটেলসে যাব না আজকে। যদি আপনারা কেউ চান ভবিষ্যতে ইনশাল্লাহ অ্যাসেসমেন্ট নিয়ে ডিটেলসে আসবো। তো এখানে অ্যাসেসমেন্ট করার জন্য যেই ধাপগুলো সেগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করি। বলা হচ্ছে যে অ্যাসেসমেন্টের যে ধাপগুলো সেটা আমরা সবাই জানি। প্রথমে যে হিস্টোরি পার্ট থাকে, হিস্টোরির মধ্যে আমরা অবজারভেশন করি, অবজারভেশনের পরে আমরা হিস্টোরিটা নেই, হিস্টোরি নেওয়ার পরে আমরা ইন্সপেকশন করি, ইন্সপেকশনের পরে পালপেশন করি, আর হিস্টোরির মধ্যে আমরা এরপর আমরা চিফ কিছু কমপ্লেইন দেখি, যেমন পেইন কেমন, পেইন প্যাটার্ন কেমন, যেমন পেইন কি, সেটা কি সেন্ট্রাল পেইন, এটা কি বাইলেটারাল পেইন, এটা কি ইউনিলেটারাল পেইন, পেইনটা কি আপনার ইন্টারমিটেন্ট, পেইনটা কি কন্টিনিউয়াস, পেইনটা দিনের কোন সময় বাড়ে, এই যে বিভিন্ন ধরনের পেইন প্যাটার্নগুলো আমরা হিস্টোরি থেকে নিয়ে নেই, এগুলো হচ্ছে হিস্টোরির মধ্যে থাকবে। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমি শর্ট আকারে যাচ্ছি কারণ আমাকে সব কিছু আমি চাচ্ছি একটু একটু করে আপনাদের কাভার করে যায়। তো এরপর বলা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে বলা হচ্ছে যে আমাদের ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশনের মধ্যে বলা হচ্ছে বনি সাইন্স দেখতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভ মুভমেন্ট আমাদেরকে চেক করতে হবে। এটাকে বলা হয় বনি সাইন্স হচ্ছে আমাদের যে কোনো ডিফর্মিটি আছে কিনা সেগুলো আমরা চেক করবো। এরপর হচ্ছে লেগ লেংথ ডিফারেন্স আছে কিনা, কোনো একটা আমাদের লিম্ব ছোট আছে কিনা, এরপরে হচ্ছে আমাদের ডেভিয়েশন আছে কিনা, এগুলো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা ইন্সপেকশন করে দেখব। এরপরে বলা হচ্ছে যেটা ফাংশনাল এক্সামিনেশন বলা হচ্ছে, এরপরে আমরা ফাংশনাল এক্সামিনেশন করে দেখব ব্যাক পেইন কী কারণে তার হয়েছে। তো সেটার মধ্যে কিছু টেস্টেস আছে, যেমন টেস্টেস ইন স্ট্যান্ডিংয়ে আমরা কিছু টেস্ট করব, যেমন আমরা বলি ক্যাপসুলার প্যাটার্ন দেখি, নন ক্যাপসুলার প্যাটার্ন দেখি। আসলে মেইনলি এই দুটা দিয়ে কিন্তু ডায়াগনোসিস করা যায়, ক্যাপসুলার প্যাটার্ন, নন ক্যাপসুলার প্যাটার্ন। আপনারা অনেকে হয়তো জানেন ক্যাপসুলার প্যাটার্ন জিনিসটা কি। ক্যাপসুলার প্যাটার্ন হচ্ছে যে পেইন অ্যান্ড লিমিটেশন অফ মুভমেন্ট ইন স্পেসিফিক ডাইরেকশন, পেইন অ্যান্ড অর লিমিটেশন,
কখনো পেইন একা থাকবে, কখনো লিমিটেশন একা থাকবে, অথবা কখনো দুটো একসাথে থাকবে। পেইন অ্যান্ড অর লিমিটেশন অফ মুভমেন্ট ইন স্পেসিফিক ডাইরেকশন, এটাকে বলা হয় ক্যাপসুলার প্যাটার্ন। তো ক্যাপসুলার প্যাটার্ন যদি আমরা পাই, আচ্ছা লাম্বারের ক্ষেত্রে ক্যাপসুলার প্যাটার্ন হচ্ছে যে ফ্লেকশন ফুল থাকবে, কোনো ফ্লেকশনের লিমিটেশন থাকবে না। এরপর হচ্ছে এক্সটেনশনে লিমিটেশন থাকবে এবং দুই দিকে সাইড ফ্লেকশনে লিমিটেশন থাকবে। এক্সটেনশন এবং সাইড ফ্লেকশনের ইকুয়াল লিমিটেশন থাকবে, ফ্লেকশনে কোনো লিমিটেশন থাকবে না। এটা হচ্ছে ক্যাপসুলার প্যাটার্ন। এরকম যদি আমরা পাই যে এক্সটেনশনে লিমিটেশন আছে, পেইন আছে, অথবা লিমিটেশন আছে, সাইডে পেইন আছে, লিমিটেশন আছে, তাহলে আমরা ধরে নিব যে তার ডিজেনারেটিভ চেঞ্জের কারণে তার কোমর ব্যথা। এরপরে আমরা যদি আবার নন ক্যাপসুলার প্যাটার্ন পাই, নন ক্যাপসুলার প্যাটার্ন আপনারা হয়তো অনেকে জানেন, যেটা হচ্ছে বলে এনি কম্বিনেশন আদার দেন ক্যাপসুলার প্যাটার্ন, সেটাকে বলা হয় নন ক্যাপসুলার প্যাটার্ন। অর্থাৎ আমরা যে ক্যাপসুলার প্যাটার্নের কথা বলেছি যে ইকুয়াল লিমিটেশন অফ লাম্বার এক্সটেনশন অ্যান্ড ইকুয়াল লিমিটেশন অফ বোথ সাইড ফ্লেকশন, ফ্লেকশন ইজ দ্য বেস্ট মুভমেন্ট, অর্থাৎ ফ্লেকশন ফুল হবে। তো এই প্যাটার্নের বাইরে যদি কোনো আমরা কম্বিনেশন পাই, কোনো কিছু পাই, সেটাকে বলা হয় নন ক্যাপসুলার প্যাটার্ন। তো নন ক্যাপসুলার প্যাটার্ন হলে আমরা কি জানি, নন ক্যাপসুলার প্যাটার্ন ইন্ডিকেটস করে যে এটা ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট, অর্থাৎ তার ডিস্ক প্রলাপসের কারণে পেইন হয়েছে। তো এগুলো আমরা চেক করব দাঁড়ানো অবস্থায়, প্রত্যেকটা মুভমেন্ট চেক করব, ফ্লেকশন, এক্সটেনশন, দুই দিকে সাইড মুভমেন্ট। তারপরে আমরা চিত করে শুয়ে আমরা কিছু টেস্ট করে থাকি, ফেভার টেস্ট করে থাকি, ডিস্ট্রাকশন টেস্ট করে থাকি, শিয়ার টেস্ট করে থাকি। এরপরে আমরা এসএলআর টেস্ট করি, ঠিক আছে। এরপরে আমরা মোটর টেস্ট করি, অনেক সময় মাসল পাওয়ার, অর্থাৎ আর্টিকুলার সাইন দেখি। আর্টিকুলার সাইন হচ্ছে যে কি, মোটর পাওয়ারগুলো দেখি আমরা, প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্টগুলো অ্যাক্টিভলি ঠিক আছে কিনা দেখি, এটাকে বলা হয় আর্টিকুলার সাইন দেখি। এরপর আমরা রেডিকুলার সাইন দেখি, অর্থাৎ মোটর চেক করি এবং সেন্সরি চেক করি। এরপরে আমরা প্রোন লাইনে কিছুটা চেক করি, একটা হিউম্যানস টেস্ট করি আমরা, সেটা করে থাকি। আর তো এইভাবে আমরা এসএলআর এর মাধ্যমে, স্লাম টেস্টের মাধ্যমে, কিছু ফাংশনাল এক্সামিনেশনের মাধ্যমে, ক্যাপসুলার প্যাটার্ন, নন ক্যাপসুলার প্যাটার্ন, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা মোটামুটি একটা দুইটা ভাগে ভাগ করে ফেলি, এটাকে ডিজেনারেটিভ চেঞ্জ নাকি এটাকে ডিস্ক প্রলাপস। এইভাবে আমরা ফাইন্ড আউট করে থাকি আপনার ব্যাক পেইনটা কী কারণে হচ্ছে। ওকে, এখন আমি চলে যাব টাইপস অফ ব্যাক পেইন। ব্যাক পেইন বলা হচ্ছে তিন ধরনের: অ্যাকিউট ব্যাক পেইন, অ্যাকিউট লো ব্যাক পেইন, সাব অ্যাকিউট লো ব্যাক পেইন, আর এটা হচ্ছে ক্রনিক লো ব্যাক পেইন। আচ্ছা, তো অ্যাকিউট যেটা, সেটা হচ্ছে যাদের 6 সপ্তাহের কম সময় ধরে পেইন থাকবে, সেটাকে বলা হয় অ্যাকিউট লো ব্যাক পেইন। যাদের 6 থেকে 12 সপ্তাহ, অর্থাৎ 1.5 থেকে 3 মাস কোমরে ব্যথা থাকবে, সেটাকে বলা হয় সাব অ্যাকিউট লো ব্যাক পেইন বলা হয়। আর যাদের 12 সপ্তাহের উপরে, অর্থাৎ 3 মাসের বেশি আপনার কোমরে ব্যথা থাকবে, সেটাকে বলা হয় ক্রনিক লো ব্যাক পেইন। আচ্ছা, এরপরে এখন আমরা চলে যাব ক্রনিক লো ব্যাক পেইন কেন হয়। আচ্ছা, আমরা চলে যাই লো ব্যাক পেইনের কজেসের মধ্যে। আমরা লো ব্যাক পেইনকে আসলে দুইটা ভাগে ভাগ করে থাকি, একটাকে বলি আমরা মেকানিক্যাল লো ব্যাক পেইন, আর একটাকে বলি নন মেকানিক্যাল বা প্যাথোলজিক্যাল বা নন স্পেসিফিক লো ব্যাক পেইন বলে থাকি। তো মেকানিক্যাল যে ব্যাক পেইনটা হয়, সেটাকে বলা হয় যে ব্যাক পেইনটা কী হয়, ভ্যারিজ উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর পশ্চারাল স্ট্রেস অথবা অ্যাবনর্মাল ফোর্স এবং অ্যান্ড ওভার টাইম। অর্থাৎ পশ্চারাল স্ট্রেস, অ্যাবনর্মাল ফোর্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলোর সাথে পেইনটা এসে থাকে মেকানিক্যাল পেইনের ক্ষেত্রে। এবং বলা হচ্ছে এই যে মেকানিক্যাল কজেসগুলো আমাদের, মেকানিক্যাল কজেস লিড টু পশ্চারাল ডিরেঞ্জমেন্ট অ্যান্ড ডিসফাংশন সিনড্রোম, 3টা সিনড্রোম দিয়ে থাকে। এই যে পশ্চারাল মেকানিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে, সেগুলোর কারণে আমাদের 3টা সিনড্রোম হয়ে থাকে: পশ্চারাল, ডিরেঞ্জমেন্ট, ডিসফাংশন। আচ্ছা, আমরা এগুলো পরে একটু ডিসকাস করবো পশ্চারাল জিনিসটা কি। আচ্ছা, আমরা এখন মেকানিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে, সেগুলো আমরা একটু এখন দেখি। আচ্ছা, আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইমরান সাহেব আছেন আমার সাথে, তানজিদা রহমান আছেন, মনীষা মনি আছেন, আহনাফ আল মুকিদ, তারপরে মামুনুর রশিদ ভাই আছেন, আবু বকর নীরব আছেন, রুবেল সারোয়ার আছেন, গোলাম মাহবুব ইয়াসিন, সাইফুল, ভবতোষপোল দাদা আছেন, আদিত্য কিশোর আছেন, আমাদের অলিভ সদ্দে অলিভ ভাইয়া আছেন, সারা এনিয়াপু আছেন, সাজ্জাদ আছে, মিনহাজউদ্দিন দেলোয়ার ভাইয়া আছেন, বদরুদ্দিন ভাইয়া আছেন, শারমিন ইসলাম আপু আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং জয়েন করবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।
তো আমরা এখন কিছু মেকানিক্যাল কজেস দেখবো যেগুলোর কারণে ব্যাক পেন হয়ে থাকে। তো এখানে ম্যাকেনজি বলেছে কিছু ফ্যাক্টর তিনি দিয়েছেন, যেমন প্রলং পোর অর ব্যাড সিটিং, প্রলং পোর অর ব্যাড স্ট্যান্ডিং, প্রলং পোর অর ব্যাড লাইং পশ্চার অর পজিশন। এরপরে যে ফ্যাক্টরটা দিয়েছে সেটা হচ্ছে পোর অর হেভি লিফটিং হ্যাবিটস, যারা লিফটিং হ্যাবিটস বাজে তাদের হয়ে থাকে। এছাড়া বলা হচ্ছে যারা স্পাইনের উপর লোড নেয়, যেমন কুলি লোড নিয়ে থাকে। শিফাতুন্নিসা আপনাকে স্বাগত, মোহাম্মদ নাসির উদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তো বলা হচ্ছে আমাদের যে স্পাইনে লোড নেই, আমরা হেভি লিফটিং করি অথবা ডাইরেক্ট স্পাইনের উপর লোড নেই, যেমন কুলিরা নিয়ে থাকে, তাদের ব্যাক পেন হয়ে থাকতে পারে। এরপর আছে ফ্রিকুয়েন্ট অর অকওয়ার্ড বেন্ডিং, টুইস্টিং, ফ্লেকশন আর স্টুপ পজিশন। তো যারা সারাক্ষণ ঝুঁকে থাকে, কিছু কিছু প্রফেশন আছে যেখানে সারাক্ষণ এরকম দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম স্টুপ পজিশন, অর্থাৎ ফরওয়ার্ড বেন্ডিং হয়ে থাকতে হয়, কাজ করতে হয়, তাদেরও হয়ে থাকতে পারে। এরপর বলা হচ্ছে ভাইব্রেশনের কারণে হয়, অর্থাৎ যারা ড্রাইভিং করে, যারা ড্রাইভিংয়ের সাথে জড়িত আছেন তাদেরও হয়। এরপর বলা হচ্ছে পোর অর বেড রিল্যাক্সেশন আফটার ভিগোরাস অ্যাক্টিভিটি। যারা দেখেন অনেক সময় যারা স্পোর্টস, যারা খেলাধুলার সাথে জড়িত আছে অথবা অ্যাথলেট আছে, তারা দেখবেন যে অনেকক্ষণ খেলাধুলা করার পরে এসে ধাম করে এসে ব্যাকটাকে একদম রাউন্ড করে এসে রিল্যাক্স করে, একদম রাউন্ডেড হয়ে যায়, ইউ শেপ বা সি শেপের মতো হয়ে অনেক এক্সস্টর হয়ে গেল, অনেকক্ষণ খেলাধুলা করলো, দেখা যাচ্ছে যে এসে দাম করে এমনভাবে রেস্ট নিচ্ছে, রিল্যাক্সেশন নিচ্ছে, যেটা আমাদের ব্যাক পেনের কারণ হয়ে দাঁড়ায়। তো বলা হচ্ছে যে অ্যাথলেটসরা এরকম হয়ে যায়, অনেকক্ষণ খেলে টায়ার্ড হয়ে এক্সস্টেড হয়ে এরকম কুজো হয়ে যায়, কুজো হয়ে অনেকক্ষণ ধরে থাকে, তাদেরও এরকম এই কারণে হয়ে থাকতে পারে ব্যাক পেনটা। এরপরে বলা হচ্ছে যারা বসা এবং শোয়া অবস্থায় হাঁচি দেয় এবং কাশি দেয় জোরে, তাদেরও হয়ে থাকতে পারে। এটা ম্যাকেনজি এগুলো বলছে যে যারা কফিং স্নিজিং করে বেড পশ্চারে অথবা পোর পশ্চারে, যেমন ওই যে বললাম বাজেভাবে শুয়ে আছে সেই অবস্থায় জোরে কাশি দিল, জোরে হাঁচি দিল, বাজেভাবে বসে আছে সেই অবস্থায় জোরে কাশি দিল, জোরে হাঁচি দিল, এর কারণেও কিন্তু ব্যাক পেন হয়ে থাকতে পারে। আচ্ছা, আমি এই যে ফ্যাক্টরগুলো বললাম, এই ফ্যাক্টরগুলোর কারণে ম্যাকেনজি বলছে 3টা সিনড্রোম হয়: পশ্চারাল সিনড্রোম, ডিরেঞ্জমেন্ট সিনড্রোম এবং ডিসফাংশন সিনড্রোম। আমি একটু একটু করে বলবো। পশ্চারাল সিনড্রোমটা হচ্ছে কি, দীর্ঘক্ষণ ধরে যদি আমরা অ্যাবনর্মাল ফোর্স দেই বা পজিশনাল স্ট্রেস দেই, তখন আমাদের যে ডিস্কটা কয়েনের মতো থাকে না, সেই কয়েনের মতো ডিস্কটার মধ্যে ইন্টারডিসকাল প্রেশার বেড়ে যায়। ইন্টারডিসকাল প্রেশার বেড়ে গেলে তখন ওই যে জেলেগুলো হালকা আমাকে অ্যানুলাসকে পুশ করে, অ্যানুলাসের দিকে পুশ করে, তখন অ্যানুলাসের যেই মার্জিনগুলো আছে সেখানে তো লিগামেন্ট থাকে, আর লিগামেন্টের সাথে আমাদের কিছু নার্ভ থাকে, এই নার্ভগুলোর উপরে একটু নার্ভগুলো তখন কিন্তু এটাকে অ্যাবনর্মাল সেন্সেশন হিসাবে নেয়, তখন কিন্তু আমাদের পেইন করে। এটা হচ্ছে যে পশ্চারাল সিনড্রোমে হয়। ইন্টারডিসকাল প্রেশার অনেকক্ষণ বসলে নিউক্লিয়াসটা অ্যানুলাসকে হালকা করে পুশ করে, অর্থাৎ যেটা বাল্জ হয়। বাল্জ হলে কি হয়, আমাদের ডিস্কের যে চাকতিটা আছে সেটা বাউন্ডারিতে প্রেশার ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করলে তখন আমাদের সেটা সেন্সরি নার্ভ আমাদের রিসিভ করে সেটা পেইন আকারে আমাদের ব্রেইনে পাঠিয়ে দেয়। এটা বলা হচ্ছে সারাদিন কাজ করলে দিনের শেষে যারা পেইনের কমপ্লেন করে, যে আপনার কাছে রুগী আসলো বলছে আপনাকে যে আমি সারাদিন বসে থাকলে দিনের শেষে আমার ব্যাক পেইন করে। তো দিনের শেষে ব্যাক পেইন করলে যে জিনিসটা আমরা ফিল করি, ব্যাকটা ধরে আসে, ব্যাক পেইন করে, সেটাকে বলা হচ্ছে পশ্চারাল সিনড্রোম। ঠিক আছে, এটা ইন্টারডিসকাল প্রেশার বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে আমাদের এই যে ব্যাক পেইনটা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে ডিরেঞ্জমেন্ট, যেটা হচ্ছে অ্যাজ এ হোল ডিস্কটা সরে আসে, যেটা আমরা মনে করেন আসলে ব্যাক পেইনটা আমরা তো জানলাম যে মেকানিক্যাল ফ্যাক্টরের কারণে ব্যাক পেইন হয়। আসলে মেকানিক্যাল এই যে ফ্যাক্টরগুলো যখন আমরা চলে যাই, অর্থাৎ এই পজিশনগুলোতে আমরা চলে যাই, তখন আমাদের ভিতরে কি হয়, যেমন ম্যাকেনজি একটা উদাহরণ দিয়েছে, ব্যান্ড ফিঙ্গার দিয়ে একটা উদাহরণ দিয়েছে, বলে যে আমাদের নর্মাল ফিঙ্গার এইভাবে থাকে, ব্যান্ড ফিঙ্গারের একটা উদাহরণ দিয়ে বলেছে যে আমরা যদি আঙুলটাকে এইভাবে রাখি 5 মিনিট, তাহলে সেটা কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট নষ্ট করছে এবং এখানে কিন্তু একটা অ্যাবনর্মাল ফোর্স ক্রিয়েট করছে, যেটার কারণে এখানে মেকানিক্যাল ডিফরমেশন হয়। এই মেকানিক্যাল ডিফরমেশন হলে কিন্তু আমাদের পেইন করে। মেকানিক্যাল ফ্যাক্টরগুলো কি করে, একটা নর্মাল স্ট্রাকচারকে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেয়। মনে করেন আমাদের লাম্বারে দাঁড়ালে কীভাবে থাকে, আমাদের লাম্বারের যেই লাম্বোসেক্রাল যেই এরিয়াটাতে আমাদের ভার্টেব্রাগুলোর অ্যাঙ্গেল কীভাবে থাকে, আমরা জানি আমাদের লাম্বারের স্পাইন কি লর্ডোটিক। তো লর্ডোটিক মানে হচ্ছে সেখানে একটা ভার্টেব্রা থেকে আরেকটা ভার্টেব্রার মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা বলা হচ্ছে সেটা 15 থেকে 40 ডিগ্রি থাকে,
এটা দাঁড়ানো অবস্থায়। তো দেখেন আপনি যখন বসতেছেন ঘন্টার পর ঘন্টা সামনে ঝুঁকে, তখন কিন্তু আমাদের লাম্বার লর্ডোসিসটা কমে যায়, অর্থাৎ লাম্বার লর্ডোসিস যতটুকু থাকা দরকার, যতটুকু অ্যাঙ্গেল থাকা দরকার 15 থেকে 40 ডিগ্রি, সেটা না থেকে সেটা স্ট্রেট হয়ে যায়। তো স্বাভাবিক করতে আপনি দেখেন স্ট্রেট হয়ে গেলে আমাদের যে ডিস্কটা যদি স্ট্রেট হয়ে যায়, তখন দেখেন এই ডিস্কটাতে পোস্টেরিয়রলি একটা প্রেশার ক্রিয়েট করে, তখন আমাদের ডিস্কটা অ্যাজ এ হোল একটা পিছন দিকে স্লিপড হয়ে যায় অথবা ডিসপ্লেসড হয়ে যায় বা ডিরেঞ্জমেন্ট হয়ে যায়, এই কারণে পেইন হয়। এখানে ম্যাকেনজি বলেছে ব্যান্ড ফিঙ্গার দিয়ে উদাহরণ দিয়েছে। একটা নর্মাল স্ট্রাকচারের উপরে যদি আমি অ্যাবনর্মাল ফোর্স দেই, অর্থাৎ দীর্ঘক্ষণ বসে বসে যদি আমি ফোর্স দেই, তাহলে আলটিমেটলি 1-2 মিনিট ওকে, 3 মিনিট 1 ঘন্টা রাখেন, দেখবেন আঙ্গুল পরের দিন বাঁকা হয়ে যাবে, অর্থাৎ আমার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি আপনাদের, যেমন আমাদের যে সেন্টার অফ গ্র্যাভিটি, লাইন অফ গ্র্যাভিটি আমাদের যে মেরুদণ্ড দিয়ে পাস করে, সেখানে দেখেন যেভাবে থাকার কথা, আমরা জানি ভার্টেব্রা বডিগুলার মাঝখান দিয়ে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, লাইন অফ গ্র্যাভিটিগুলো পাস করে। আপনি যদি সামনে ঝুঁকে যান, তাহলে দেখেন আপনার কিন্তু লাইন অফ গ্র্যাভিটিও কিন্তু অলরেডি সামনের দিকে চেঞ্জ হয়ে গেছে, আমাদের ভেক্টর চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি ভেক্টর হচ্ছে কি একটা ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, আমাদের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়, আমাদের ভেক্টর চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমাদের যে ভার্টেব্রাটা যে ওয়েটটা ট্রান্সমিট করে, সেই ওয়েট ট্রান্সমিশন অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যায়, কারণ ভেক্টর চেঞ্জ হয়ে যায়। আমি সামনে ঝুঁকে গেছি, আমার লর্ডোসিস চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার ভেক্টর অর্থাৎ আমার যে ওয়েটের যে ডিস্ট্রিবিউশনটা সেটাও চেঞ্জ হয়ে যায়। এর কারণে আমাদের এই যে অ্যাবনর্মাল অর্থাৎ এরকম আমাদের মেকানিক্যাল চেঞ্জ হয়ে যায়, আমাদের নর্মাল অ্যানাটমিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট সেটা নষ্ট হয়ে যায়। নর্মাল অ্যালাইনমেন্ট থাকার কথা আপনার লর্ডোসিস, তাহলে নর্মাল অ্যালাইনমেন্টটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের ডিস্কে প্রেশার ক্রিয়েট করতেছে। এখানে ম্যাকেনজি আরেকটাভাবে উদাহরণ দিয়ে বলেছে যে আমাদের একটা ভিজা হাত এবং ভিজা সাবান কল্পনা করেন। তা আপনি যদি দীর্ঘক্ষণ চাপ দেন, আপনার হাতও ভিজা, একটা সাবানটা ভিজা, আপনি যদি চাপ দেন সাবানটা কিন্তু সামনের দিকে বের হয়ে যাবে। আপনি যদি প্রেশারটা সাথে সাথে সরিয়ে দেন, সাবানটা কিন্তু আর বের হবে না। এইভাবে কিন্তু ম্যাকেনজি বোঝানোর চেষ্টা করেছেন আমরা যে মেকানিক্যাল প্রেশারগুলো দিলে কিভাবে আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, এগুলো ম্যাকেনজি এভাবে ব্যাখ্যা করেছেন। ব্যান্ড ফিঙ্গার আর একটা হচ্ছে যে ভেজা সাবানের সাথে ভেজা হাতের একটা কম্পেয়ার করে উনি বুঝিয়েছেন জিনিসটা। আর একটা জিনিস দেখেন, মেকানিক্যাল পেইন সবাই আসলে বলে, আমি আপনাদের আসলে আজকে বলি মেকানিক্যাল পেইনটা আসলে কি। মনে করেন আপনার অ্যাবনর্মাল ফোর্স যখন আমাদের মুভমেন্টটাকে চেঞ্জ করে দেয় এবং সেই চেঞ্জের কারণে আলটিমেটলি আমাদের নর্মাল অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় মেকানিক্যাল পেইন। আবার বলছি, অ্যাবনর্মাল ফোর্স যখন মুভমেন্টটাকে চেঞ্জ করে দেয়, মুভমেন্টটাকে চেঞ্জ করে দিলে আলটিমেটলি অ্যানাটমিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় মেকানিক্যাল পেইন। ওকে, তো আমরা দেখলাম। আর ডিরেঞ্জমেন্ট হচ্ছে কি, যখন ওই যে বললাম প্রেশার দিবেন সাবানের মতো বের হয়ে যাবে, প্রেশার সরিয়ে দিবেন সাবানটা আর বের হবে না, এটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট। এরপরে হচ্ছে বলা হচ্ছে ডিসফাংশন সিনড্রোম একটা ক্রিয়েট হয় মেকানিক্যাল প্রেশার দিলে। ডিসফাংশনটা হচ্ছে যখন আপনি দীর্ঘদিন ধরে এভাবে আপনি ডিস্কটাকে লোড দিচ্ছেন, ডিস্কটা বের হচ্ছে, আপনি লোড সরিয়ে দিলে আবার ডিস্কটা আবার জায়গায় চলে যাচ্ছে, যে বারবার আপনি একটা আপনার নার্ভ রুটগুলোকে, আপনার ডুরামেটারটাকে আপনি ইনফ্লাম করতেছেন, এতে কি হয়, ওখানে একটা স্কার পড়ে যায়, অর্থাৎ স্কার মার্ক তৈরি হয়। তো স্কার মার্ক তৈরি হয়ে গেলে বলা হচ্ছে স্কার টিস্যুর কিন্তু আমাদের ইলাস্টিসিটি কম, নর্মাল টিস্যুর তুলনায় আপনার স্কার টিস্যুর ইলাস্টিসিটি কম, যার কারণে আপনি যখন মুভমেন্ট করেন তখন আমাদের নার্ভটা টান খায়, যেহেতু এখানে স্কার মার্ক পড়ে গেছে, ঠিক হয়ে গেছে নার্ভটা সঠিকভাবে মুভ করতে পারে না। আমরা জানি আমরা লাম্বারে মুভমেন্ট করলে কিন্তু আমাদের নার্ভ রুটগুলো কিন্তু হালকা হালকা মুভ হয়, হালকা হালকা। তো এই জিনিসটা যখন হয়, যখন টান খায়, যেহেতু ঠিক হয়ে যায় স্কারের কারণে, এবং স্কার যেহেতু স্কারের ইলাস্টিসিটি কম, এই কারণে আমাদের টান খায়, তখন পেইন হয় ডিসফাংশন সিনড্রোমের কারণে। এরপরে কিছু নন মেকানিক্যাল কজেস আছে যেগুলোর কারণে ব্যাক পেইন হয়, নন মেকানিক্যাল অথবা প্যাথোলজিক্যাল অথবা নন স্পেসিফিক। তো নন মেকানিক্যালে বলা হচ্ছে ইনফেকশনের কারণে ব্যাক পেইন হয়, যেমন টিবি, পটস ডিজিজের কারণে ব্যাক পেইন হতে পারে, ক্যান্সার, টিউমার, থ্রম্বোসিস, সিরিঙ্গোমাইলিয়া যেটাকে বলা হয় স্পেস অকুপাইং লেশন বলা হয়। এরপরে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, অস্টিওপোরোসিস, ওভারিয়ান সিস্ট হলে অনেক সময় পেইন ফিল হয়ে থাকতে পারে ব্যাক পেইনের দিকে, রেনাল প্রবলেম থাকলে কোমরের দিকে পেইন হয়ে থাকতে পারে, ইনজুরি ট্রমার কারণে মাসেলস
স্প্রেইন হলো, লিগামেন্টের স্প্রেইন হলে, ইন্টারস্পাইনাস কিছু লিগামেন্ট থাকে সেগুলো স্প্রেইন হলে হতে পারে, ফ্যাসেট জয়েন্ট বা ইন্টারভার্টেবল জয়েন্টে কোনো সমস্যা হলে হতে পারে, বোনের সমস্যা যেমন কম্প্রেশন ফ্র্যাকচার বা ডিসলোকেশন হলে ব্যাক পেন হতে পারে। এরপরে ডিজেনারেটিভ চেঞ্জ, আর্থ্রাইটিস হলে, অস্টিওফাইট হলে, স্পন্ডিলোসিস হলে, স্পন্ডাইলোলিস্থেসিস, মাশরুম ফেনোমিনন, স্পাইনাল স্টেনোসিস, ডিফর্মিটি, এগুলোর কারণে আমাদের ব্যাক পেন হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে যে স্যাক্রালাইজেশন, লাম্বারাইজেশন হলেও ব্যাক পেন হয়। এরপরে হিপ জয়েন্টের আর্থ্রাইটিস হলে ব্যাক পেন হতে পারে, ব্যাকে ফিল হয় পেশেন্ট, বাট আমরা সত্যিকার অর্থে আমরা যেটা জানি যে হিপ জয়েন্ট থেকে কোমরের দিকে পেইন রেফার হওয়ার কথা না। আমরা জানি মাসেলের কিন্তু পেইন রেফার করার ক্ষমতা হচ্ছে ডিস্টালি, প্রক্সিমালি আসার কথা না, বাট পেশেন্টরা বলে যে ফিল হয় হিপ জয়েন্টে এবং এসআই জয়েন্টে প্রবলেম হলে তারা ব্যাক কোমরে ফিল করে থাকে, এমন একটা তারা হিস্টোরি দেয়। এরপরে সোয়াস বারসাইটিস হলে ব্যাক পেন হতে পারে, কর্ডাইকুইনা ফ্যাসেট জয়েন্টের সমস্যা হলে ব্যাক পেন হতে পারে, ফাইব্রোমায়ালজিয়া হলে ব্যাক পেন হতে পারে, অ্যাংজাইটি, এজিং, ডিপ্রেশন, ল্যাক অফ এক্সারসাইজ, স্মোকিং, ওভারওয়েট, সাইকোলজিক্যাল, সব কারণে আমাদের ব্যাক পেন হয়। তো এগুলো ছিল নন মেকানিক্যাল বা প্যাথোলজিক্যাল নন স্পেসিফিক ক্যাটাগরিতে ছিল। এখন আমরা যাবো ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট আসলে কি? ম্যানেজমেন্ট আমি কিছু ভাগ করেছি। প্রথমে কিছু কনজারভেটিভ রেখেছি, ইলেকট্রোথেরাপি বা মডালিটিস টাইপ রেখেছি, আইআরআর, শর্ট ওয়েভ যেটা ডিপ হিট, আল্ট্রাসাউন্ড, লেজার, টেন্স, আইএফটি দিতে পারি। এরপর বলা হচ্ছে ম্যানুয়াল কিছু করতে পারি আমরা, যেমন ডিটিএফএম বা সফট টিস্যু মোবিলাইজেশন। এরপরে স্ট্রেচিং, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করাতে পারি, যেটা কোর স্টেবিলিটি এক্সারসাইজ করাতে পারি আমরা। তারপরে নিউরোডাইনামিক্স, অর্থাৎ যাদের রেডিকুলোপ্যাথি থাকে তাদের আমরা হালকা আকারে নিউরোডাইনামিক্স বা নার্ভের স্ট্রেচিং করে থাকতে পারি। এরপরে পেইন কমানোর জন্য আমরা মাসেলে ড্রাই নিডলিং বা আকুপাংচার করতে পারি। এরপরে হচ্ছে যে বলা হচ্ছে পজিশনিং করতে পারি, পজিশনিং, রিডাকশন এক্সারসাইজ করতে পারি। যেমন ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট অর্থাৎ ডিস্ক প্রলাপস হলে আমরা পজিশনিংটা সবার আগে করাই, যেটা করলে আমাদের ডিস্কটা রিডাকশন হয়, অর্থাৎ আগের জায়গায় চলে যায় অনেক সময়। আচ্ছা, পজিশনিংয়ের মধ্যে আমরা যে এক্সটেনশন প্রিন্সিপাল বলা হয়, এক্সটেনশন প্রিন্সিপালটা ইউজ করি আমরা, যে আমরা কনুইতে ভর দিয়ে 2 থেকে 3 মিনিট থাকি, তারপর হাতে ভর দিয়ে 2 থেকে 3 মিনিট থাকি। এভাবে করে আমরা প্রথম বলা হচ্ছে অ্যাকিউট ব্যাক পেনে প্রথম 2 দিন একদম সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। 2 দিন পর থেকে আমাদের পজিশনিং, উপরে শুয়ে থাকতে হবে। এরপরে কনুইতে ভর দিয়ে 2 থেকে 3 মিনিট থাকবে, হাতে ভর দিয়ে 2 থেকে 3 মিনিট থাকে, এভাবে 2 দিন চলবে। 2 দিন পরে যদি ব্যথা একটু কমে, অর্থাৎ চতুর্থ দিন থেকে আমরা ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করাবো। এটা ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ আমরা শোয়া অবস্থায় করাবো, স্ট্যান্ডিং অবস্থায় করাবো। আচ্ছা, এটাও 2 দিন চলবে, অর্থাৎ তাহলে 2 দিন 4 দিন 6 দিন পর্যন্ত আমাদের এই যে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ চলবে। এরপরে আমরা ফ্লেকশন টাইপের এক্সারসাইজ শুরু করব। ব্যাক এক্সটেনশনের সাথে সাথে এটা আমরা রাখবো, ব্যাক এক্সটেনশন আমরা বন্ধ করবো না। আমরা পজিশনিং, ব্যাক এক্সটেনশন, এই প্রিন্সিপালগুলো সবই থাকবে। জাস্ট আমরা 6ষ্ঠ দিন থেকে আমরা ফ্লেকশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করবো, অর্থাৎ ফ্লেকশনও করাবো। শোয়া অবস্থায় ফ্লেকশন করব, বসা অবস্থায় ফ্লেকশন করব, দাঁড়ানো অবস্থায় ফ্লেকশন করব। একইভাবে আগেরটাও শোয়া অবস্থায় ব্যাক এক্সটেনশন করব, দাঁড়ানো অবস্থায় ব্যাক এক্সটেনশন করব। আচ্ছা, এই ডোজেসটা কি? আমি ডোজগুলো একটু বলি। আমাদের ব্যাক এক্সটেনশনের ডোজেসটা কি? ডোজ হচ্ছে যে আমরা 6 থেকে 10 বার রিপিটিশন করব, প্রতিটা সেশনে আমরা 6 থেকে 10 বার করব। আর অ্যাকিউট অবস্থায় আমরা দিনে 6 থেকে 8 বার এক্সারসাইজটা করব। এবং এটা এরপরে বলা হচ্ছে যে 1 থেকে 2 সপ্তাহ এভাবে চলবে, দৈনিক 6 থেকে 8 বার ব্যায়াম করব অ্যাকিউট ব্যাক পেনের ক্ষেত্রে। 2 সপ্তাহ পর থেকে আমরা দিনে 2 থেকে 3 বার করব। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 থেকে 10 বার আমরা রিপিটেশন করব, আর হোল্ডিং টাইমটাও 6 থেকে 10 সেকেন্ড হোল্ডিং করব প্রতিটা মুভমেন্টের শেষে গিয়ে। আর প্রথম 2 সপ্তাহ 6 থেকে 8 বার করাবো, 2 সপ্তাহ পার হলে আমরা 2 থেকে 3 বার করাবো। আচ্ছা, এরপর আছে ম্যানেজমেন্টের ট্রাকশনটা রাখবো আমরা। 2 সপ্তাহ পর থেকে ট্রাকশন বলা হচ্ছে, অ্যাকিউট পেনের ক্ষেত্রে ট্রাকশন দেওয়া কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড। প্রথম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ট্রাকশন দেওয়া কিন্তু ঠিক না, ট্রাকশন দিলে পেনটা আরও বেড়ে যায়। তো সেই জন্য আমরা প্রথম 1 থেকে 2 সপ্তাহ, অবশ্যই এগুলো পেশেন্ট বুঝে, পেশেন্টের যদি পেইন না থাকে বেশি তাহলে আমরা 1 সপ্তাহ পরে অ্যাপ্লাই করতে পারবো। আর যদি পেশেন্টের পেইন অনেক বেশি থাকে তাহলে আমরা 2 সপ্তাহ পর থেকে ট্রাকশনটা দেব। তো ট্রাকশনটা দেওয়ারও কিছু নিয়ম আছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ট্রাকশন বলা হচ্ছে। ইউরোপিয়ান যে গাইডলাইন আছে সেখানে বলা হচ্ছে ট্রাকশনটা আমরা কন্টিনিউয়াস দেব।
ইন্টারমিডিয়েট না, আমরা বাংলাদেশে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট দেই, কিন্তু ইউরোপিয়ান গাইডলাইন্স বলছে কন্টিনিউয়াস ট্রাকশন দিতে হবে। এবং ট্রাকশন দিতে হবে বলা হচ্ছে বডি ওয়েটের 1/3, আমাদের টোটাল বডি ওয়েটের 1/3 আমরা ওয়েটটা দিব। মনে করেন কারো যদি 75 ওয়েট বডি ওয়েট হয় তাহলে আমরা তাকে 25 কেজি দিব। আচ্ছা, আর ট্রাকশনটা আমরা কতদিন দিব? ট্রাকশনটা আমরা 10 থেকে 15টা সেশন দিব। আর বলা হচ্ছে যে আমাদের কত মিনিট দিব? 20 থেকে ম্যাক্সিমাম 35 মিনিট দেওয়া যায়। আর কত কেজি ম্যাক্সিমাম দেওয়া যায়? 25 কেজি থেকে 55 কেজি পর্যন্ত ওয়েট, বডি ওয়েট অনুযায়ী আমাদের বাড়ানো যায়। যারা অনেক টল বড় তাদের ক্ষেত্রে আমরা 55 কেজি পর্যন্ত ওয়েট নিয়ে যেতে পারি। আচ্ছা, এরপর বলা আছে সপ্তাহে আমরা কতদিন ট্রাকশন দিব? সপ্তাহে আমরা 5 দিন ট্রাকশন দিব। ইমপ্রুভমেন্ট কবে থেকে আমরা আশা করতে পারি? ইমপ্রুভমেন্ট বলা হচ্ছে 1 সপ্তাহ পরে ট্রাকশন দিলে 1 সপ্তাহ পরে ইমপ্রুভমেন্ট আসা শুরু করে। সাথে সাথে আমরা আশা করা ঠিক হবে না এটির ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এরপর বলা হচ্ছে ট্রাকশন যখন শেষ হবে তখন আমরা আমাদের দুইটা কোমরটাকে ডানে বামে একটু রোটেট করব এবং দুইটা হাঁটুকে একটু ভাঁজ করব, সোজা করব 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট। আমরা যখন শুয়ে থাকবো ট্রাকশন শেষ হওয়ার পরে আমরা লাম্বারটাকে রোটেট করব, হাঁটুকে ভাঁজ করব একটু, সোজা করব একটু। এটা হচ্ছে ট্রাকশনের কিছু নিয়মাবলী। ট্রাকশনের আবার কিছু প্রিকশন আছে, কখন ট্রাকশন দেওয়া যাবে না। এখানে বলা হচ্ছে ডু নট, আচ্ছা আরেকটা প্রিকশন আছে, ট্রাকশন দেওয়ার সাথে সাথে অর্থাৎ 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বসা যাবে না। এখানে ইউরোপিয়ান গাইডলাইন বলছে যে ট্রাকশন দেওয়ার 10 মিনিটের মধ্যে আমরা বসতে পারবো না, দাঁড়িয়ে থাকতে হবে অথবা একটু হাঁটাচলা করবো, কিন্তু ট্রাকশন দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে আমরা বসতে পারবো না। আচ্ছা, আরেকটা প্রিকশন আছে যে ম্যানিপুলেশন দেওয়ার পর সাথে সাথে আমরা ট্রাকশন কখনো অ্যাপ্লাই করবো না। ম্যানিপুলেশন দিয়েছেন সাথে সাথে কখনো ট্রাকশন দেবেন না, একটু ওয়েট করবেন 5-10 মিনিট। আচ্ছা, এখন আমি যাব কিছু ট্রাকশনের কিছু প্রিকশনস আছে, অর্থাৎ ট্রাকশন কখন দেওয়া যাবে না। বলা হচ্ছে অ্যাকিউট লাম্বাগো অথবা সায়াটিকা। লাম্বাগো বলতে বলা হচ্ছে বিগ প্রোট্রুশন, যখন পোস্টেরো সেন্ট্রাল প্রোট্রুশন হয় অর্থাৎ বিগ লাম্বার প্রোট্রুশন হয় তখন অ্যাকিউট অবস্থায় লাম্বার ট্রাকশন দেওয়া যাবে না। আবার অ্যাকিউট সায়াটিকার ক্ষেত্রে অর্থাৎ স্মল প্রোট্রুশন বাট পোস্টেরো লেটারাল, সেক্ষেত্রেও আমাদের অ্যাকিউট অবস্থায় ট্রাকশন দেওয়া যাবে না। পেশেন্টস উইথ কার্ডিয়াক অর রেসপিরেটরি প্রবলেমস ট্রাকশন দেওয়া যাবে না। S4 নার্ভ রুট ডেঞ্জার, অর্থাৎ আমাদের কর্ডাইকোনিয়া সিনড্রোম যাদের হয় তাদের কিন্তু S4 নার্ভ রুট ডেঞ্জারটা আসে, তাদের ক্ষেত্রে ট্রাকশন দেওয়া যাবে না। অর্থাৎ তাদের স্যাডল এরিয়াতে পেইন হয়। স্যাডল এরিয়া বলতে পেরিনিয়াম, গ্রোইন, একদম আমাদের অ্যানাল ক্যানালের আশেপাশে জায়গাগুলোতে যখন পেইন হবে, অবশ লাগবে এবং ইনকন্টিনেন্স হবে বাউল ব্লাডার, তখন আমাদের ট্রাকশন দেওয়া যাবে না। এরপরে পেশেন্ট যদি নিউরোসাইকোটিক হয় ট্রাকশন দেওয়া যাবে না। এরপরে নিউরোলজিক্যাল ডেফিসিট যেটা বলেছি আমি, মোটর উইক হলে, সেন্সরি উইক হলে অথবা বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হলে ট্রাকশন দেওয়া যাবে না। সায়াটিকা অর্থাৎ স্মল ডিস্ক প্রোট্রুশন যেটা 6 মাসের উপরে, সেক্ষেত্রে ট্রাকশন দিয়ে কোনো লাভ নেই, ইমপ্রুভমেন্ট আসবে না, সেক্ষেত্রে দেওয়া যাবে না। এখানে বলা হচ্ছে সায়াটিকা মোর দেন 6 মান্থস, অর্থাৎ 6 মাসের বেশি হয়ে গেলে সায়াটিকা আমরা ট্রাকশন দিব না। এরপরে বলা হচ্ছে যাদের হাইপার মোবিলিটি অফ দ্য স্পাইন তাদেরকে আমরা ট্রাকশন দিব না। আচ্ছা, এরপরে আরেকটা ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে প্রপার এডুকেশন পেশেন্টকে করতে হবে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে হবে। কারণ পেশেন্ট যারা ক্রনিক পেইনে চলে যায়, তারা একটা সাইকোটিক হয়ে যায়, তারা বিশ্বাস হারিয়ে ফেলে যে আর ব্যাক পেইন ভালো হবে, তো তাদের ক্ষেত্রে আমরা প্রপার এডুকেশন করব এবং তাদেরকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আমরা দিতে পারি অনেক সময়। আচ্ছা, আমরা এখন দেখব অ্যাকিউট ব্যাক পেইনের ম্যানেজমেন্ট। আমরা একটু দেখব অ্যাকিউট ব্যাক পেইন হলে আপনারা কী করবেন। অনেক সময় পেশেন্ট আসে খুব তীব্র ব্যথা নিয়ে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, তো আমি সেটা একটু শেয়ার করব। অ্যাকিউট ব্যাক পেইনের কিছু স্টেজ আছে, আপনাদেরকে আমি একটু শেয়ার করি। প্রথমে বলা হচ্ছে ফুল বেড রেস্ট 2 days, প্রথম 2 দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। আফটার 2 days রেস্ট প্লাস পজিশনিং করতে হবে। ওই যে আমি প্রথমে বলেছি পজিশনিং, উপর হয়ে শুয়ে থাকবে, একটা কনুইতে ভর দিয়ে 2 থেকে 3 মিনিট থাকবে, হাতে ভর দিয়ে বুক এবং মাথা উঁচু করে 2 থেকে 3 মিনিট শুয়ে থাকবে। এটা 2 দিন চলবে রেস্টের পরে। আচ্ছা, তাহলে আফটার 4 days ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ শুরু করতে হবে। চতুর্থ দিন থেকে আমাদের ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ শুরু করতে হবে, এটাও 2 দিন চলবে। ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ শোয়া অবস্থায় করব, দাঁড়ানো অবস্থায় করব। আচ্ছা, বলা হচ্ছে ষষ্ঠ দিন থেকে
আচ্ছা, 6তম দিন থেকে বলা হচ্ছে আমাদের ফ্লেকশনটাকে স্টার্ট করতে হবে। অর্থাৎ আমরা উপর হয়ে শুয়ে দুইটা হাঁটু ধরে বুকের দিকে টানবো। এটা শুরু করব আমরা 600 দিন থেকে, এবং শুয়ে করব, বসে করব, এবং দাঁড়িয়ে আমরা কোমরটাকে ফ্লেকশন করব। এর আগেরগুলো কিন্তু চলবে, এগুলো বন্ধ হবে না। পজিশনিং, ব্যাক এক্সটেনশন এগুলো চলতে থাকবে। এগুলোর সাথে 6ষ্ঠ দিন থেকে আমরা ফ্লেকশন টাইপ অফ এক্সারসাইজ শুরু করব। এভাবে আমাদের চলতে থাকবে প্রায় 10 থেকে 14 দিন। তো 10 থেকে 14 দিনের দিকে গেলে বলা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট আপনারা পেতে পারেন। আপনারা এই যে ব্যাক পেইন আসলো, আজকে একদিন ট্রিটমেন্ট নিল, আপনি ইমপ্রুভমেন্ট আশা করতে পারবেন না। ব্যাক পেইনের বলা হচ্ছে ইমপ্রুভমেন্ট আসে 10 থেকে 14 দিন পরে ইমপ্রুভমেন্টটা আসে, ঠিক আছে। আর টোটাল ট্রিটমেন্ট কতদিন নিতে হয় লো ব্যাক পেইন হলে? 3 থেকে 4 সপ্তাহ, অর্থাৎ প্রায় 1 মাস, 21 দিন থেকে 1 মাস আমাদের লাগতে পারে পুরা ব্যাক পেইনটা যেতে। আর ইমপ্রুভমেন্টটা আসবে 10 থেকে 14 দিন পরে আসতে পারে। আচ্ছা, কেন বলছি আমরা? আমাদের অ্যাকিউট ইনফ্লামেশনটা কিন্তু 5 থেকে 7 দিন চলতে থাকে, তখন কিন্তু আমরা আশা করতে পারি না পেইন কমবে। রিপেয়ার হতে সময় লাগে আমাদের 3 সপ্তাহের মতো সময় লেগে যায়। 2 থেকে 3 সপ্তাহ দিকে গেলে আস্তে আস্তে রিপেয়ার হয়। 3 সপ্তাহ পার হয়ে গেলে আমাদের হিলিং হয় এবং সাথে সাথে রিমডেলিং হয়। অর্থাৎ এই যে 1 থেকে 1.5 মাস আমাদের সম্পূর্ণ ভালো হতে সময়টা লেগে যায়। আচ্ছা, এরপরে আমি কিছু শেয়ার করব ব্যাক পেইনের কখন আমরা এক্সারসাইজ করব না। সিভিয়ার পেইন থাকলে আমরা এক্সারসাইজ করব না। কখন এক্সারসাইজ কন্ট্রা ইন্ডিকেটেড? যখন আমাদের সিভিয়ার ব্যাক পেইন থাকবে এবং এক্সারসাইজ করলে ব্যাক পেইন বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এক্সারসাইজ করাবো না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা স্টপ করে দেবো, সাথে সাথে 2 সপ্তাহ পর থেকে আমরা স্টার্ট করব এক্সারসাইজগুলো। আচ্ছা, এরপরে বলা আছে সিভিয়ার লেগ পেন হলে, নি পেইন অর্থাৎ হাঁটুর নিচে যদি সিভিয়ার পেইন যায়, সেক্ষেত্রে আমরা এক্সারসাইজ স্টপ রাখবো। এরপরে বলা হচ্ছে প্যারাস্থেশিয়া অথবা অ্যাবনর্মাল সেন্সেশন যাদের থাকে, যেমন টিংলিং, নামনেস, উইকনেস, এই 3টে যাদের থাকে তাদের সতর্কতার সাথে এক্সারসাইজ করাতে হবে, অথবা না করালেও পারেন, আপনারা এক্সারসাইজ করাবেন না, 2 সপ্তাহ পরে করাবেন। আফটার সিভিয়ার অ্যাক্সিডেন্ট, যাদের সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয় তাদের এক্সারসাইজ করানো যাবে না। যাদের নন মেকানিক্যাল পেইন থাকে, অর্থাৎ ডিজেনারেটিভ চেঞ্জের কারণে পেইন হচ্ছে না, আবার মেকানিক্যাল কারণেও পেইন হচ্ছে না, তাহলে আপনারা এক্সারসাইজ করানোর দরকার নেই। এরপর বলছে জেনারেলি আনওয়েল, অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের শরীর যদি ভালো না থাকে, দুর্বল থাকে, সেক্ষেত্রে আমরা এক্সারসাইজ করাবো না। আচ্ছা, এরপর হচ্ছে কিছু রেড ফ্ল্যাগ আছে। কিছু রেড ফ্ল্যাগ আছে যেগুলো থাকলে আমরা কোনো কিছুই করাবো না, ট্রাকশনও দিব না, ম্যানিপুলেশনও দিব না, এক্সারসাইজও করাবো না। তো সেই রেড ফ্ল্যাগগুলো হচ্ছে এইজ গ্রেটার দেন 55, অর্থাৎ 55 বছর পার হয়ে গেলে আমরা সাবধান হয়ে যাব এগুলো এক্সারসাইজ, ম্যানিপুলেশন, ট্রাকশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। এবং এইজ যদি 20-এর নিচে হয় তাহলে আমরা সাবধানতার সাথে এক্সারসাইজ করাবো, কারণ এইজ 20-এর নিচে যদি লো ব্যাক পেইন হয়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্যাথোলজিক্যাল কারণে হয়, বয়স 20-এর নিচে। আচ্ছা, এরপরে কন্টিনিউয়াস পেইন যদি থাকে, সারাক্ষণ 24 ঘন্টায় তার পেইন থাকে, তাহলে আমরা রেড ফ্ল্যাগ বলে থাকি, অর্থাৎ আমরা ম্যানিপুলেশনও করাবো না, ট্রাকশনও দিব না, এক্সারসাইজও করাবো না। এরপর অস্টিওপোরোসিস থাকলে, ফ্র্যাকচার থাকলে, ডিসলোকেশন থাকলে, কর্ড সাইন্স থাকলে, কর্ড আইকোইনিয়া থাকলে, S4 নার্ভ রুট ডেঞ্জার থাকলে আমরা এক্সারসাইজ করাবো না, ম্যানিপুলেশন করাবো না, এবং ট্রাকশনও দিব না আমরা। ইনফেকশন, ক্যান্সার, টিউমার থাকলে আমরা এই 3টার একটা করাবো না। ফিভার, সাডেন ওয়েট লস উইথ ব্যাক পেইন, ব্যাক পেইন হয়েছে, ব্যাক পেইন হওয়ার সাথে সাথে যদি আমরা সাডেন ওয়েট লস পাই কোনো পেশেন্টে, তাহলে আমরা এক্সারসাইজ করাবো না, ট্রাকশনও দিব না, ম্যানিপুলেশনও করাবো না। জ্বর থাকলে করাবো না। বাওয়েল ব্লাডার ইনকন্টিনেন্স থাকলে আমরা এক্সারসাইজ করাবো না, ট্রাকশনে দিব না, ম্যানিপুলেশনে দিব না। সিভিয়ার পেইন ইন লাম্বার ফ্লেকশন, কেউ যদি লাম্বার ফ্লেকশন 1 ডিগ্রিও করতে না পারে, অর্থাৎ একদমই করতে না পারে, সেক্ষেত্রে আমরা এক্সারসাইজ করাবো না, ট্রাকশনে দিব না, ম্যানিপুলেশনও করাবো না। তারপর সাইন্স অফ বাটক, যাদের সাইন্স অফ বাটক থাকে তাদেরকে আমরা এক্সারসাইজ করাবো না, ট্রাকশন দিব না, ম্যানিপুলেশন করাবো না। আচ্ছা, ট্রাকশন আমরা ব্যাক পেইনটাকে কীভাবে প্রিভেনশন করতে পারি? ম্যাকেনজি বলছে যে সব ধরনের আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করতে হবে এবং মেনটেন গুড পশ্চারাল হ্যাবিটস, অর্থাৎ ভালো হ্যাবিটসগুলো আমাদের মেনটেন করতে হবে, বাজে পজিশনে যাওয়া যাবে না। এরপর বলা হচ্ছে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করতে হবে। এরপর বলা হচ্ছে কোর স্টেবিলিটি এক্সারসাইজ করতে হবে। এগুলো করলে আমাদের ব্যাক পেইনটা প্রিভেনশন হবে। এখন আমরা যাবো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনের কিছু টেকনিক, ম্যানিপুলেশন কতবার দিব, কিভাবে দিব, সেটা একটু যাব আমি।
ম্যানিপুলেশনে বলা হচ্ছে, আমরা জানি ম্যানিপুলেশন হচ্ছে একটা কি হাই ভেলোসিটি লো অ্যামপ্লিটিউড, যেটাকে বলা হয় HVL এ বলা হয়, হাই ভেলোসিটি লো অ্যামপ্লিটিউড বলা হয়। তো সেটা আমরা কীভাবে দেবো, সেটার কিছু টেকনিক্স আছে, কিছু রোটেশন টেকনিক্স আছে, যেমন স্ট্রেস ম্যানিপুলেশন বলা হয়, লেগ ওভার ম্যানিপুলেশন বলা হয়, ডালিশন বলা হয়, ডালিশন টেকনিক, রিভার্স ম্যানিপুলেশন দেওয়া যায়। এরপর কিছু এক্সটেনশন টেকনিক আছে, অর্থাৎ সেন্ট্রাল এক্সটেনশন প্রেশার দেবো আমরা, ইউনিলেটারাল এক্সটেনশন রোটেশন প্রেশার দেব, অর্থাৎ স্পাইনের এক সাইডে গিয়ে আমরা প্রেশার দেব। এরপর বলা হচ্ছে যদি ডেভিয়েশন হয় তাদের আমরা অ্যান্টি ডেভিয়েশন টেকনিক্স অ্যাপ্লাই করব। সাইড ফ্লেকশন করে রোটেশন করলে আমাদের অ্যান্টি ডেভিয়েশন হবে, অর্থাৎ ডেভিয়েশন কারেকশন হবে। এরপর বলা হচ্ছে একটা দাঁড়িয়ে আমাদের এক্সটেনশন একটা টেকনিক আছে, দাঁড়িয়ে আমরা যেদিকে ডেভিয়েশন সেটাকে টেনে ধরে এক্সটেনশন করাবো। এরপর বলা হচ্ছে একটা রোটেশন টেকনিক আছে, এগুলো করালে আমাদের ডেভিয়েশনটা কারেক্ট হতে পারে। আচ্ছা, আমরা এখন দেখব ম্যানিপুলেশন আমরা কখন দিব। এজ যদি আমাদের 55 এর নিচে থাকে আমরা তাদেরকে ম্যানিপুলেশন দিব। কয়টা দিব? যারা বয়স্ক তাদেরকে আমরা ম্যানিপুলেশন কয়টা দিব? 3 থেকে 4টা ম্যানিপুলেশন দিব এক সেশনে। এরপরে যা বলা হচ্ছে যাদের এনুলার প্রোট্রুশন হয়, এনুলার প্রোট্রুশন হলে তাদেরকে আমি ম্যানিপুলেশন দিব। যারা নিউক্লিয়াস প্রোট্রুশন হয় তাদেরকে কিন্তু আমি ম্যানিপুলেশন দিতে পারবো না, ট্রাকশন দিতে হয়। যাদের ভিতরে জেলিটা বের হয় তাদের ক্ষেত্রে ম্যানিপুলেশন দেওয়া যায় না, তাদেরকে ট্রাকশন দিতে হয়। শুধু যাদের হচ্ছে এনুলার প্রোট্রুশন হয় তাদেরকে আমরা ম্যানিপুলেশন দেব। এরপর বলা হচ্ছে পশ্চারাল সিনড্রোম হলে ম্যানিপুলেশন দেওয়া যেতে পারে, কিন্তু খুব একটা ইফেক্টিভ না, সাকসিড হয় না। এরপর বলা হচ্ছে মিক্স প্রোট্রুশন, কারো যদি মিক্স প্রোট্রুশন থাকে, কিছুটা এনুলার প্রোট্রুশন হয়েছে কিছুটা নিউক্লিয়ার প্রোট্রুশন হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন দিতে পারি। এরপরে স্মল প্রোট্রুশন লাইক সায়াটিকা হলে আমরা ম্যানিপুলেশন দিতে পারি, বাট 6 মাসের নিচে হতে হবে। এরপরে বিগ প্রোট্রুশন লাইক লাম্বাগো তাদেরকে আমরা ম্যানিপুলেশন দিতে পারি, বাট অ্যাকিউট ফেজ পার হওয়ার পরে 2 সপ্তাহ পরে। আচ্ছা, তো এই ছিল ম্যানিপুলেশনের ইন্ডিকেশন। এখন কন্ট্রা ইন্ডিকেশন দেখবো, কিছু ম্যানিপুলেশনের কিছু কন্ট্রা ইন্ডিকেশনস আছে, সেগুলো দেখবো আমরা। বলা হচ্ছে নট এ ডিস্ক প্রোট্রুশন, যদি ডিস্ক প্রোট্রুশন না হয় আমরা ম্যানিপুলেশন দিব না। বাইলেটারাল সায়াটিকা অর্থাৎ 2 দিকে যদি পেইন হয় পায়ে, তাহলে তাদেরকে আমি ম্যানিপুলেশন দিব না, ট্রাকশনে দিব না। S4 সাইন থাকলে তাদেরকে আমি ম্যানিপুলেশন দিব না। স্পাইনাল ক্লডিকেশন, যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অর্থাৎ অ্যাওরটিক অ্যানিউরিজম, যাদের অ্যাওরটা ফুলে যায়, অথবা থ্রম্বোফ্লেবাইটিস, অ্যাওরটাতে ইনফ্লামেশন হয়, ভার্টেব্রার আশেপাশে যে আমাদের আর্টারিগুলো থাকে সেগুলোতে যদি ইনফ্লামেশন হয়, যেটার কারণে স্পাইনাল ক্লডিকেশন হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে পেশেন্ট হাঁটে, তাদের ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন দেওয়া যাবে না। যারা অ্যান্টিকোয়াগুলেন্স নিচ্ছে দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে ম্যানিপুলেশন দেওয়া যাবে না। যারা স্টেরয়েড ট্রিটমেন্ট নিচ্ছে দীর্ঘদিন ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন দিব না। যারা অস্টিওপোরোসিস অর্থাৎ যাদের ফ্রেজাইল বোন আছে, তাদের ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন দিব না। যারা সার্জারি করেছে পেটের আশেপাশে, যাদের সার্জারি হয়েছে লাস্ট বিগত 3 থেকে 6 মাসের মধ্যে, তাদেরকে আমরা ম্যানিপুলেশন দিব না। প্রেগনেন্সি 2nd ট্রাইমেস্টারে গেলে তাদেরকে আমরা ম্যানিপুলেশন দিব না। এরপর হচ্ছে নিউরোসাইকোটিক যদি হয়, কেউ যদি ভয় পায়, তাদেরকে আমরা ম্যানিপুলেশন দিব না। পেইন যদি মোর দ্যান 6 মান্থস থাকে, তাদেরকে আমরা ম্যানিপুলেশন দিব না। সিভিয়ার পেইন, কন্টিনিউয়াস পেইন থাকলে তাদেরকে আমরা ম্যানিপুলেশন দিব না। নিউক্লিয়ার ডিস্ক প্রোট্রুশন হলে তাদেরকে আমি ম্যানিপুলেশন দিতে পারবো না, দেওয়া যাবে না। মাশরুম ফেনোমেনন অর্থাৎ যাদের অ্যান্টেরিয়র ডিরেঞ্জমেন্ট হয়, তাদেরকে আমরা ম্যানিপুলেশন দিব না। অর্থাৎ স্পন্ডাইলোলিস্থেসিস হলে তাদেরকে আমরা ম্যানিপুলেশন দিতে পারবো না। আচ্ছা, এরপরে কিছু মালিগান টেকনিক্স আছে লো ব্যাক পেনের জন্য। মনে করুন কারো ব্যাক পেন যদি কোমরের বরাবর থাকে, কোমরের নিচে না যায়, তাদের ক্ষেত্রে আমরা স্ন্যাক্স অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ সাস্টেইনড ন্যাচারাল অ্যাপোফাইজিয়াল গ্লাইড দিতে পারি। আর যাদের কোমরের ব্যথা নিচে চলে গেছে, অর্থাৎ হিপ থেকে হাঁটু পর্যন্ত থাকে, তাদের ক্ষেত্রে আমরা লাম্বার রোটেশন করব, অর্থাৎ লাম্বার রোটেশন করে আমরা প্রায় 6 থেকে 10 বার লাম্বার রোটেশন করব। এরপর বলা হচ্ছে লায়ন স্ন্যাক করতে পারি, অর্থাৎ আমরা হাঁটুর নিচে একটা পিলো দিয়ে তাদেরকে আমরা লায়ন স্ন্যাক করতে পারি। ওই যে সামনে 2 হাত ধরে আমরা যেটাকে বলা লায়ন স্ট্রেস বলে, সিংহর মতো আমরা পিঠটাকে স্ট্রেস করতে পারি। এই পজিশনে গিয়ে আমরা হিপটাকে পায়ের দিকে নিয়ে যাব, তাহলে লায়ন স্ন্যাক্স হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা যায়, তাদের ক্ষেত্রে আমরা BLR অ্যাপ্লাই করতে পারি, ব্যান্ড লেগ রেইজ অর্থাৎ হোল রিল্যাক্স অ্যাপ্লাই করতে পারি। এরপর বলা হচ্ছে ট্রাকশন অ্যাপ্লাই করতে পারি আমরা, ট্রাকশন SLR, এটা মালিগান যারা করেছেন তারা জানবেন।
দুইটা পা অ্যাঙ্কেলের যে জয়েন্ট আছে সেখানে আমরা টেনে ধরে ট্রাকশন দিয়ে পায়াকে উপরের দিকে উঠাবো, এটাকে বলা হয় ট্রাকশন এসএলআর। এটা আমরা করতে পারি। এরপরে বলা হচ্ছে যাদের পেইন হাঁটুর নিচে চলে যায় তাদের ক্ষেত্রে আমরা SMWLM করাতে পারি, এটা মালিগান টেকনিক, অর্থাৎ স্পাইনাল মোবিলাইজেশন উইথ লেগ মুভমেন্টস করাতে পারি। আচ্ছা, তো এগুলো আমরা মালিগান টেকনিক যেগুলো আমরা করাতে পারি ব্যাক পেনের ক্ষেত্রে। আচ্ছা, যদি কারো ব্যাক পেইন না যায়, ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে ম্যাকেনজি বলছে কিছু জিনিস চেক করতে, অর্থাৎ পেশেন্ট অ্যাডভাইস প্রপারলি ফলো করছে কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ পেশেন্টকে রিঅ্যাসেস করতে হবে ব্যাক পেন কেন কমছে না। রিঅ্যাসেস করার সময় আমরা এই জিনিসগুলো বের করে নিয়ে আসবো, পেশেন্ট অ্যাডভাইস প্রপারলি পালন করছে কিনা, মুভমেন্টস ঠিকভাবে করছে কিনা, যখন এক্সারসাইজ করছে ম্যাক্সিমাম এন্ড রেঞ্জে গিয়ে মুভমেন্টগুলো করছে কিনা এটা চেক করতে হবে। তারপর রিপিটেশন ঠিকভাবে করছে কিনা, প্রত্যেকটা মুভমেন্টের সময় এক্সারসাইজের সময় 6 থেকে 10 বার মুভমেন্ট করছে কিনা, দিনে যতবার করলে বলেছি 2 থেকে 3 বার ততবার করছে কিনা। তারপরে তার যে খারাপ অভ্যাসগুলো ছিল সেগুলো ত্যাগ করেছে কিনা, যে বাজে পজিশনে থাকা, বাজে পজিশনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা, শুয়ে থাকা, সেগুলো ত্যাগ করেছে কিনা, লিফটিং হ্যাবিটগুলো ত্যাগ করেছে কিনা, অর্থাৎ বাজে যে লিফটিং হ্যাবিটগুলো ছিল সেগুলো ত্যাগ করেছে কিনা, এগুলো চেক করতে হবে। তারপর বেশি বেশি ব্যান্ড হয় কিনা, যদি ব্যান্ড হয় এটা বন্ধ করতে হবে রুগীকে আবার বলতে হবে যে আপনার ব্যান্ড হওয়া যাবে না। তারপর লং টাইম সিটিং করা যাবে না, ট্রিটমেন্ট চলাকালীন সময়ে আমাদের এগুলো অ্যাভয়েড করতে হবে। এরপর বলা হচ্ছে লাম্বার রোল ইউজ করতে হবে, যখন বসবে কোমরের পিছনে লাম্বার রোল ইউজ করতে হবে, সেটা করছে কিনা সেটা চেক করতে হবে। তারপর যখন আমরা শুবো তখন কোমরের পিছনে টাওয়াল দিচ্ছে কিনা, টাওয়ালটাকে রোল করে দিচ্ছে কিনা, যখন আমরা কাত হয়ে শুচ্ছি তখন আমাদের কোমরের নিচে টাওয়ালকে রোল করে দিচ্ছে কিনা, এগুলো আমরা পুনরায় অ্যাসেস করতে হবে। অ্যাসেস করে আমাদের দেখতে হবে পেশেন্ট ঠিকভাবে করছে কিনা। এগুলো ম্যাকেনজি বলেছে যাদের ব্যাক পেইন ইমপ্রুভ হয় না তাদেরকে পুনরায় এই জিনিসগুলো অ্যাসেস করতে, অ্যাসেস করে ফাইন্ডিং করে পুনরায় আবার তাদেরকে এক্সারসাইজ প্ল্যানগুলো দিতে বলেছে, এবং তাদেরকে স্ট্রিক্টলি বলে দিতে হবে যে আপনারা এই জিনিসগুলো মানলে ব্যাক পেইন ভালো হবে, না হলে ব্যাক পেইনটা আসলে রিকারেন্ট হতে থাকবে। তো এই ছিল আমার মোটামুটি আসলে ব্যাক পেইন নিয়ে মোটামুটি আলোচনা, অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা করতে পারেন। মেইনলি বলেছিলাম আসলে ব্যাক পেইন দুইটা কারণে হয়, যেটা মেকানিক্যাল নন মেকানিক্যাল বলেছি আমি। মেকানিক্যাল কারণে আবার 3টা সিনড্রোম হয় আমাদের, পশ্চারাল সিনড্রোম, ডিনিজমেন্ট সিনড্রোম, ডিসফাংশন সিনড্রোম। পশ্চারাল সিনড্রোম হচ্ছে সারাদিন বসে বসে কাজ করলে আমাদের ডিস্কের উপর প্রেশার পড়ে, নিউক্লিয়াসটা তখন আমাদের অ্যানুলাসে প্রেশার দিলে আমাদের সেন্সরি নার্ভগুলো সেটাকে একটা অ্যাবনর্মাল সেন্সেশন হিসাবে নেয় এবং পেইন ক্রিয়েট করে। তো সেটা হচ্ছে আমাদের পশ্চারাল সিনড্রোম। সেটা আবার আপনি যদি লোড সরিয়ে দেন দিন শেষে সেটা চলে যায়, এটাকে বলা হয় সেলফ রিডিউসিং ডিস্ক প্রোট্রুশন, যেটাকে বলা হয় পশ্চারাল সিনড্রোম। আর ডিরেঞ্জমেন্ট হচ্ছে যেটা আপনার ডিসপ্লেসড হয়ে যায়, একদম অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যায়, অ্যালাইনমেন্ট যেখানে থাকার কথা ছিল সেখানে নাই, নর্মাল অ্যানাটমিক্যাল যে অ্যালাইনমেন্ট ছিল অর্থাৎ দুইটা মেরুদণ্ডের মাঝখানে থাকার কথা ছিল সেটা যদি সেই জায়গায় না থাকে বের হয়ে যায় প্রলং প্রেশারের কারণে অথবা ওভারওয়েটের কারণে বের হয়ে গিয়ে যদি আমাদের নার্ভ রুটে ডুরামেটারে প্রেশার দেয় তখন যেই পেইন হয় সেটাকে বলা হয় ডিরেঞ্জমেন্ট সিনড্রোম বলা হয়। এই ডিরেঞ্জমেন্ট সিনড্রোমের কারণে যে আমাদের নার্ভ রুটে এবং ডুরাতে যে একটা স্কার মার্ক পড়ে, স্কার মার্ক পড়ার কারণে যে পেইন হয় সেটাকে বলা হয় ডিসফাংশন সিনড্রোম বলা হয়। আচ্ছা, ডিসফাংশন সিনড্রোম কিন্তু যাদের হয়ে যায় এই কারণে বলা হচ্ছে ব্যাক পেইন যাদের হয় তাদের কিন্তু ভালোভাবে ট্রিটমেন্ট নিতে হবে, কারণ ডিসফাংশন সিনড্রোমে যদি একবার চলে যায় সেই পেশেন্ট কিন্তু আর কখনো ভালো হয় না। সেই পেশেন্টকে বলা হচ্ছে সারা জীবনে স্ট্রেচিং করে যেতে হয়, লম্বা রোটেশন করে যেতে হয় এবং কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে সারা জীবন ম্যানেজ করতে হয়, আদারওয়াইজ ডিসফাংশন সিনড্রোম ভালো হয় না। কারণ হচ্ছে কি, যেখানে স্কার মার্কটা ফেলে তো স্কার মার্কের কিন্তু ইলাস্টিসিটি আমাদের নর্মাল টিস্যুর তুলনায় কম থাকে, যার কারণে আমরা জানি আমরা যখন লাম্বার ফ্লেকশন করি বা এক্সটেনশন করি আমাদের যে নার্ভ রুটগুলো কিন্তু হালকা হালকা গ্লাইড হয়, মুভমেন্ট হয়। যখন স্কার মার্ক পড়ে যায় তখন এখানে থিক হয়ে যায়, নার্ভ রুটগুলো থিক হয়ে যায়, তখন এই নার্ভ রুটগুলো কিন্তু আর মুভ হয় না, টান খায়। এই কারণে ডিসফাংশন সিনড্রোম হলে আর কখনো ব্যাক পেইন ভালো হতে চায় না। এই কারণে ব্যাক পেইন হলে 1.5 মাস 3 মাস ম্যাক্সিমাম 6 মাস এর মধ্যে ভালো করতেই হবে, বা সব কিছু নিয়ম মেনে এক্সারসাইজ করে সেটাকে ভালো করে ফেলতে হবে, না হলে আর ভালো হবে। 6 মাস পার হয়ে গেলে ব্যাক পেইন কখনো ভালো ইউজুয়ালি হয় না, এক্সেপশন থাকতে পারে।
আমরা আসলে অ্যাসেসমেন্ট আমরা খুব একটা আসলে ডিটেলস বলতে পারিনি, সব কিছু আমার টার্গেট ছিল সব কিছু একটু একটু করে আমি কাভার করে যাব। এই কারণে আমি অ্যাসেসমেন্টটা আরেক দিন ধরবো, আমরা কিভাবে আমরা আলাদা করব কোনটা ডিজেনারেটিভ চেঞ্জের কারণে পেইন, কোন লোবেক পেনটা প্রলাপসের কারণে পেইন, সেটা অন্য একটা দিন আমরা আলোচনা করব। তো সম্মানিত ফিজিওবৃন্দ, আমার এখানে শ্রদ্ধেয় অনেক সিনিয়র আছেন, শিক্ষক আছেন, জুনিয়র আছেন, সহপাঠী আছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, ভিডিওটি দেখবার জন্য। তো এই ছিল আজকে আমার আলোচনা। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে। তো আশা করি কিছুটা শেয়ার করতে পেরেছি। আমার এক্সপেরিয়েন্সে যতটুকু আমি শিখেছি ততটুকু আমি শেয়ার করেছি। কারো যদি এর থেকে বেশি কিছু জানা থাকে সেটা অ্যাড করবেন, কমেন্টে জানাবেন, আমিও শিখব। এখানে আসলে আমরা শেয়ার করতে আসছি, আমি যা জানবো আপনারা সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব, আপনারা যেগুলো জানবেন সেগুলো আমাকে শেয়ার করবেন, এভাবে আমরা শিখবো আসলে। তো এখানে কোনো কিছু ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কনস্ট্রাকটিভ ওয়েতে আপনারা সমালোচনা করবেন। তো সেই প্রত্যাশা করি। আর আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।